Hello students and friends, welcome back. Today I will discuss about the difference between being and having. আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বিইং আর হ্যাভিং এর মধ্যে পার্থক্য। বিইং আর হ্যাভিং এর মধ্যে পার্থক্য। আমি দেখেছি একটা জিনিস, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা কি করো, তোমরা যখন জয়েনিং করো বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করো, জয়েনিং বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন করো তখন তোমরা এই বিইং আর হ্যাভিং এর পার্থক্যটা বুঝতে পারো না। বিইং আর হ্যাভিং এর পার্থক্যটা তোমরা বুঝতে পারো না যে কোথায় বিইংটা হবে আর কোথায় হ্যাভিংটা হবে, যার জন্য তোমরা কী করো, ভুল করো। তোমরা বিইংয়ের জায়গায় হ্যাভিং ব্যবহার করে দাও, আবার হ্যাভিংয়ের জায়গায় বিইং ব্যবহার করে দাও, ঠিক আছে? তো বিষয়টা হলো যে আমাদের এই বিইং আর হ্যাভিংটা আমরা কীভাবে ব্যবহার করি। সি, উই ইউজ বিইং অ্যান্ড হ্যাভিং ইন সেন্টেন্স অ্যাজ জেরান্ড, জাস্ট অ্যাজ জেরান্ড। মানে আমরা বিইং এবং হ্যাভিং ব্যবহার করি কী হিসাবে বাক্যের মধ্যে, না জেরান্ড হিসাবে। দেখো ভার্ব হিসাবে এই যে বিটা একটা ভার্ব, আবার হ্যাভটাও একটা ভার্ব। এবারে জেরান্ডটা কী সেটা আমি বলছি, আগে একটা জিনিস বোঝো, বিটাও একটা ভার্ব, হ্যাভটাও কিন্তু একটা ভার্ব, ঠিক আছে? তো এবার এগুলোকে আমরা মানে সামটাইম উই ইউজ বিইং অ্যান্ড হ্যাভিং ইন সেন্টেন্সেস লাইক জাস্ট লাইক অ্যাজ জেরান্ড হিসাবে আমরা ব্যবহার করি। নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ জেরান্ড। এবার প্রশ্নটা হলো যে জেরান্ডটা কি। দেখো জেরান্ডটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এটা হচ্ছে জেরান্ড, ভার্ব প্লাস আইএনজি। দেখো এই ভার্ব প্লাস আইএনজি যে জেরান্ড, এবার দেখো ভার্বের সাথে আইএনজি লাগিয়ে কিন্তু আমরা বিভিন্ন টেন্সেও ব্যবহার করি। টেন্সে ব্যবহার করি, আমরা ভয়েস চেঞ্জ করার সময় ব্যবহার করি। টেন্সে যেমন প্রেজেন্ট কন্টিনিউ, যে কোনো কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো, পাস্ট কন্টিনিউয়াস বলো, ফিউচার কন্টিনিউয়াস বলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এসব জায়গাতে আমরা কী করি, ভার্বের সাথে আইএনজি লাগিয়ে ব্যবহার করি। মানে V4 যেটা ভার্বের ফোর্থ ফর্ম, সেটা ব্যবহার করি। কিন্তু আমরা আবার এটাকে আইএনজি মানে জেরান্ড হিসেবে ব্যবহার করি, ভার্বের সাথে আইএনজি লাগিয়ে। এবার দেখো ভার্বের সাথে আইএনজি লাগিয়ে যে জেরান্ড হয়, যে ভার্বের সাথে যে আইএনজি লাগিয়ে আমি জেরান্ড হয় বলছি, এটা জেরান্ডটা কী জিনিস। দেখো ভার্বের সাথে আইএনজি লাগিয়ে কি করা হয়, কিছু ভার্বকে নাউনের আকার দেওয়া হয়, এবং সেই নাউনটাকে সেন্টেন্সের মধ্যে কখনো সাবজেক্ট কখনো আবার অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। যেমন ধরো একটা যদি উদাহরণ দিই, যদি আমি বলি আই অ্যাম সুইমিং নাও, ধরো যদি বলি আই অ্যাম সুইমিং নাও, আই অ্যাম সুইমিং নাও, আমি এখন কি করছি না, আমি এখন সাঁতার কাটছি, ঠিক আছে? এটা কি এখানে কি এটা জেরান্ড আছে? না, এখানে জেরান্ড নেই। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সুইমটা হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি লাগিয়েছি। সুইমটা ভার্ব, তার সাথে আইএনজি লাগিয়েছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে ফর্মুলা, সাবজেক্ট, তারপর অ্যামিজারের মধ্যে এম দিয়েছি, তারপর ভার্বের সাথে আইএনজি দিয়েছি, তারপর নাও দিয়েছি। এটা হচ্ছে নর্মাল ভার্বের আইএনজি ফর্ম। এখানে কিন্তু জেরান্ডের কোনো ব্যাপার নেই। কিন্তু দেখো এই সুইমিংটাকেই জেরান্ড হিসেবে ব্যবহার করা যাবে কখন, এই সুইমিংটাকেই এখানে কিন্তু এটা আমরা বারবার বলছি একটা জিনিস বোঝো, এখানে সুইমটা কিন্তু ভার্বই আছে, ভার্বের সাথে আইএনজি লাগানো আছে, ভার্ব হিসেবেই ব্যবহার করা হয়েছে। কন্টিনিউয়াসে যে ভার্বের সাথে আইএনজি লাগিয়ে ভার্বের যে ফোর্থ ফর্ম ব্যবহার করা হয়, V4, সেটাই কিন্তু ব্যবহার করা হয়েছে। এবার এটা কখন জেরান্ড হয়ে যায়, দেখো জেরান্ড হয় তখন যখন আমরা যদি বলি, ধরো যদি বলি আই লাইক সুইমিং, মানে আমি সাঁতার পছন্দ করি, আমি সাঁতার কাটা পছন্দ করি। এবার কিন্তু আর ভার্ব নেই, এখানে কিন্তু এটা জেরান্ড হয়ে গেছে। এটা কিন্তু কি হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে জেরান্ড। কেন? কারণ ভার্বের সাথে আইএনজি লাগিয়ে আমি কিন্তু এটাকে একটা নাউন করে দিয়েছি। এটাকে কিন্তু আমি এখানে নাউন করে দিয়েছি এবং এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। বোঝা গেল? আবার দেখো এই সুইমিংটাকেই জেরান্ড করে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। যেমন ধরো সুইমিং যদি বলি, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, যদি বলি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার হলো একটা খুব ভালো ব্যায়াম। এখানে কিন্তু ভার্বের কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু সুইমটাকে কি করেছি, নাউন করেছি এবং এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। এখানে কিন্তু বাক্যের সুইমিংটাকে কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। বোঝা গেল? এইটাকে বলা হয় জেরান্ড। যখন ভার্বের সাথে আইএনজি লাগিয়ে সেটাকে নাউন করে নেওয়া হয় এবং সেটাকে বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, তখন সেগুলোকে বলা হয় জেরান্ড। ক্লিয়ার? জেরান্ড কি, তো এই হলো জেরান্ড। এবার দেখো আমরা বিইং এবং হ্যাভিংকে কি করি, বাক্যের মধ্যে জেরান্ড হিসেবে ব্যবহার করি। বিইং এবং হ্যাভিংকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, আবার অবজেক্ট হিসেবে ব্যবহার করি। আর তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তোমাদের এটা
খুব একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় এবং তোমাদের খুব ভুল হয় দেখেছি তোমরা যখন যে বা তোমাদের টেস্ট পেপার বলো কোশ্চেন ব্যাংক বলো যেখানে গ্রামার সেকশনে জয়নিং থাকে বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে মানে সেখানে একটা বাক্য দিয়ে দেয় দিয়ে বলে সিম্পল করতে বাক্যটাকে সিম্পল করতে সেখানে কিছু কিছু জায়গাতে এই বিং হ্যাভিং এইগুলোর ব্যবহার হয় এগুলো ব্যবহার করে বাক্যগুলোকে সিম্পল করতে হয় কারণ এটা জেরান্ড হিসেবে ব্যবহার হয় বললাম সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় যেমন ধরো যদি এখন বলা হয় আগে দেখো আগে আমরা বিং এর ব্যবহারটা দেখি বিং এর ব্যবহারটা কীভাবে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার হয় দেখো যদি বলি যে ধরো যদি বলা হয় যে উদাহরণ আমি লিখে রেখেছি একজন ভালো মানুষ হওয়া মানে জীবনে একজন ভালো মানুষ হওয়া খুব গুরুত্বপূর্ণ দেখো আচ্ছা একটা জিনিস বোঝো এই বিং এর মানে কি বিং এর মানে হচ্ছে হয় হওয়ায় অথবা হওয়া তোমরা এইটা জিনিসটা বোঝো না আর হ্যাভিং এর মানে হচ্ছে পাওয়া অথবা কোনো কিছু থাকা অথবা কোনো কিছু থাকা এটাকে বলা হয় হ্যাভিং এই দুটো পার্থক্য বুঝতে হবে এটা হচ্ছে বিং আর এটা হচ্ছে হ্যাভিং বোঝা গেল এটা হচ্ছে বিং এটা হচ্ছে হ্যাভিং এবার দেখো আমি কতগুলো উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি উদাহরণগুলো বাংলায় লিখলে অনেকটা দেরি হয়ে যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো সেই জন্য আমি উদাহরণগুলো আগে দেখে নিয়ে তোমাদের বলছি উদাহরণ আমি লিখে রেখেছি একটা যে একজন ভালো মানুষ হওয়াটা জীবনে খুব গুরুত্বপূর্ণ বা জীবনে একজন ভালো মানুষ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ তাহলে কী হবে দেখো জীবনে একজন ভালো মানুষ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস জানবে আমরা মানে শুধু যে আমাদের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা জয়েনিং সেখানেই বিং বা হ্যাভিংয়ের ব্যবহার হয় তা নয় আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও কিন্তু বিংয়ের ব্যবহারটা খুব করি স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও কিন্তু বিংয়ের ব্যবহারটা খুব করা হয় যেমন ধরো কী উদাহরণটা বললাম জীবনে একজন ভালো মানুষ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ বা জরুরি জীবনে একজন ভালো মানুষ হওয়াটা খুব জরুরি তাহলে কী হবে বিং এ গুড ম্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট in life দেখো বিইং এ গুড ম্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ জীবনে একজন ভালো মানুষ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবার একটা জিনিস দেখো যে এইখানে এই যে বিইংটা একটা কী হিসেবে ব্যবহার করেছি এখানে কিন্তু ব্যাপারটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু দেখো আবার বলছি বিটা কিন্তু একটা ভার্ব বিটা কিন্তু নিজে একটা ভার্ব সেই ভার্বের সাথে আইএনজি লাগিয়ে আমি কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহার করিনি এখানে এটা কী হিসাবে ব্যবহার করেছি এখানে এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি বিইং এ গুড ম্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে অতএব এটা জেরান্ড এটাকে বলা হয় জেরান্ড কারণ এখানে ভার্বের সাথে আইএনজি লাগিয়ে সেটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে বোঝা গেল মানে কি হওয়াটা গুরুত্বপূর্ণ না জীবনে ভালো মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ বিইং এ গুড ম্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ বোঝা গেল আরেকটা উদাহরণ দেখো আরেকটা যদি উদাহরণ বলি এটা কি এটা হচ্ছে হওয়া জীবনে ভালো মানুষ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবার দেখো ধরো যদি বলি সে তিরস্কৃত হওয়ার ভয় পায় সে মানে কোনো কাজ অনেক হয় না ওর কিছু মানুষ আছে কোনো কাজ করার আগেই ভয় পায় যে কাজটা আমার ভুল হবে না তো আমি কাজটা বকা খাবো না তো বা সেক্ষেত্রে কী বলা হয় যে মানে সে তিরস্কৃত হওয়ার ভয় পায় তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে হবে হি ইজ অ্যাফ্রেড মানে সে ভয় পায় হবার তিরস্কৃত হবার ঠিক আছে আমরা কি জানি কোনো কিছুর সাথে এর যোগ হলে আমরা অফ লাগাই যেমন ধরো রামের তাহলে কী হবে অফ রাম ঠিক আছে শ্যামের অফ শ্যাম হলো তো আমরা অফ লাগাই তাহলে দেখো হি ইজ অ্যাফ্রেড সে ভয় পায় সে খুব ভীত হয় ভয় পায় কি না তিরস্কৃত হবার তাহলে কী হবে অফ বিং তিরস্কৃত হওয়ার তাহলে কী হবে রিবিউক মানে তিরস্কার করা জানো রিবিউকড মানে তিরস্কৃত হওয়া তাহলে কী হলো হি ইজ অ্যাফ্রেড অফ বিং রিবিউকড এখানে সাবজেক্ট কিন্তু হি এখানে কিন্তু আর আমি বিংটাকে কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি না এখানে কী করছি বিংটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করছি মানে সে কিসে ভয় পায় না অফ বিং রিবিউকড এইটা হচ্ছে এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে বিটা একটা নিজে ভার্ব কিন্তু এখানে ভার্বের কোনো ফাংশন নেই ভার্বটাকে কী করা হয়েছে বি ভার্বটাকে আইএনজি লাগিয়ে এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করে দিয়েছি ভার্বকে অতএব এটা হচ্ছে জেরান্ড বোঝা গেল এটাকে বলা হয় জেরান্ড দেখো এখানে প্রথমে ব্যবহার হয়েছে বাক্যে সাবজেক্টের মতো করে বিইংটা আবার এখানে বিইংটা দেখো অবজেক্টের মতো করে ব্যবহার করা হয়েছে আরেকটা উদাহরণ দেখো ধরো যদি বলি একজন অধিনায়ক হয়ে সে তার দলকে খুব ভালোভাবে পরিচালনা করে একজন অধিনায়ক ধরো আমাদের এখন ক্রিকেট টিমের এখন অধিনায়ক হচ্ছে রোহিত শর্মা ধরো তার সম্বন্ধে যদি বলি যে একজন অধিনায়ক হয়ে রোহিত শর্মা তার দলকে খুব ভালোভাবে পরিচালনা করে তাহলে একজন অধিনায়ক হয়ে
সে ধরো আমি ওখানে রোহিত শর্মাও লিখতে পারি, ওখানে সেও লিখতে পারি, একজন ভালো মানুষ হয়ে সে তার দলকে খুব ভালোভাবে পরিচালনা করে। তাহলে কী হবে, এটা কি লিখবো, এটা লিখবো দেখো একজন ভালো মানুষ হয়ে, মানে বিইং, ভালো মানুষ হয়ে না, একজন অধিনায়ক হয়ে, বিইং এ ক্যাপ্টেন হলো, বিইং এ ক্যাপ্টেন একটুখানি হয়ে গেল, একজন অধিনায়ক হয়ে সে তার দলকে খুব ভালোভাবে পরিচালনা করে। তাহলে কি হবে, হি লিডস হিজ টিম ভেরি ওয়েল। ক্লিয়ার? তাহলে কি হলো, আসছে তো ক্যামেরা এবার, হ্যাঁ, তাহলে বিইং এ ক্যাপ্টেন হি লিডস হিজ টিম ভেরি ওয়েল, এই বিইংটা কি এখানে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। বিইং এ ক্যাপ্টেন একজন মানে অধিনায়ক হয়ে, হি লিডস হিজ টিম ভেরি ওয়েল, এখানে কিন্তু বাক্যটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। দেখো এখানে আবার বলি, এই যে বিইংগুলো দেখো, এই বিইংগুলোতে ভার্বের কোনো ব্যাপার আছে কি, ভার্বের কোনো ব্যাপার নেই, অথচ বি কিন্তু একটা ভার্ব, অথচ বি কিন্তু একটা নিজে ভার্ব, কিন্তু এখানে দেখো কোথাও ভার্ব হিসেবে ব্যবহার করেনি, কি করা হয়েছে, ভার্বের সাথে আইএনজি লাগিয়ে সেটাকে নাউনের মতো করে ব্যবহার করা হচ্ছে, কোথাও সাবজেক্ট কোথাও অবজেক্ট। কারণ নাউনকে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট দুভাবে ব্যবহার করতে পারি। বললাম যে প্রথমে একটা উদাহরণ বললাম, আই লাইক সুইমিং, আমি সাঁতার পছন্দ করি, তাহলে ওখানে সাঁতারটা কি, সাঁতারটা নাউন হয়ে গেছে। অ্যাকচুয়ালি সুইমটা কি, সুইমটা হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি লাগিয়ে কী করেছি, ওটাকে নাউন করেছি, নাউন করে আবার সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, যেমন আই লাইক সুইমিং। আবার আরেক জায়গায় লিখেছিলাম সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার খুব ভালো ব্যায়াম, তাহলে ওখানে আবার সাবজেক্ট হয়ে গেছিলো সুইমিংটা। এগুলোকে বলা হয় জেরান্ড, যখন ভার্বের সাথে আইএনজি লাগিয়ে সেটাকে নাউনের মতো করে ব্যবহার করা হয় এবং সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার হয় বাক্যে, তখন সেটাকে বলা হয় জেরান্ড। ক্লিয়ার হলো? এটা হলো বিং এর ব্যবহার। দেখো আমি আজ কতগুলো উদাহরণ দিয়ে তোমাদের বলছি, ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, যারা তোমরা বুঝতে পারো না যে কোথায় বিং হবে আর কোথায় হ্যাভিং হবে বা দুটোর পার্থক্য কী, এগুলো মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আরও কিছু আমি উদাহরণ তোমাদের জন্য লিখেছি, সব লিখে রেখে দিয়েছি। আচ্ছা, এবার দেখি হ্যাভিং এর ব্যবহার। দেখো হ্যাভিং এর ব্যবহার কি বললাম, হ্যাভিং এর মানে হচ্ছে, কখন হ্যাভিং আমরা লিখি, হ্যাভিং হচ্ছে পাওয়া, থাকা, পাওয়া অথবা থাকা, এই অর্থে আমরা হ্যাভিং এর ব্যবহার করি। উদাহরণ কি, ধরো জীবনে বন্ধু থাকাটা খুব গুরুত্বপূর্ণ, ধরো যদি বলি জীবনে বন্ধু থাকাটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে কি হবে, হ্যাভিং ফ্রেন্ডস হলো, জীবনে বন্ধু থাকাটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাভিং ফ্রেন্ডস ইজ ভেরি এসেনশিয়াল ইন লাইফ। তো কি দাঁড়ালো, জীবনে বন্ধু থাকাটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এই হ্যাভ তো নিজে একটা ভার্ব, এই যে আমরা যে হ্যাভ লিখি, ঠিক আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো তো ভার্ব সব, হ্যাভটা তাহলে একটা ভার্ব, কিন্তু এখানে কি করেছে, এখানে ভার্বের কোনো ব্যাপার আছে, এখানে ভার্বের কোনো ব্যাপার নেই। দেখো এখানে হ্যাভিং করে দিয়েছি, হ্যাভিং এর অর্থ কি, পাওয়া বা থাকা, কোনো কিছু পাওয়া, কোনো কিছু থাকা, এই সমস্ত বোঝায়। তাহলে উদাহরণটা কি বললাম, জীবনে বন্ধু থাকাটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের সবার জীবনেই বন্ধু থাকাটা খুব গুরুত্বপূর্ণ, বন্ধু না থাকলে মানুষ বড্ড একা হয়ে পড়ে। সে বন্ধু যে বাইরের বন্ধু হতে হবে তার কোনো কথা নেই, তারপর পরিবারের মানুষও হতে পারে, তার পরিবারের কাছের মানুষও তার বন্ধু হতে পারে, কিন্তু বন্ধু থাকাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি বলছে, হ্যাভিং ফ্রেন্ডস ইজ ভেরি এসেনশিয়াল ইন লাইফ, জীবনে বন্ধু থাকাটা খুব গুরুত্বপূর্ণ। বোঝা গেল? এটা তাহলে কি হলো, এখানে হ্যাভিংটা মানে ভার্বের সাথে আইএনজি লাগিয়ে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি বাক্যে, অতএব এটা হয়ে গেছে জেরান্ড। আবার দেখো, ধরো যদি আমি এই হ্যাভিংটাকে যদি অবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাই, ধরো যদি হ্যাভিংটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে কি হবে, উদাহরণ কি হবে, ধরো তার একটা বড় বাড়ি থাকার স্বপ্ন, ধরো তার একটা বড় বাড়ি থাকার স্বপ্ন, ঠিক আছে, মানে সে একটা বড় বাড়ি থাকার স্বপ্ন দেখে, তার একটা বড় বাড়ি থাকার স্বপ্ন দেখে, মানে সে একটা তার বড় বাড়ি থাকার স্বপ্ন দেখে, যাই হোক, তাহলে কী হবে, দেখো হি ড্রিমস, স্বপ্ন দেখে। দেখো এগুলো হচ্ছে কিছুটা অ্যাডভান্স ইংলিশ, এখানে টেন্স ফেন্স বোঝানোর ব্যবহার করেনি, আমি ধরেই নেব এগুলো যারা জানতে চাও, মানে অনেক দেখলাম রিকুইজেশন এসে জমা হয়ে আছে, মানে রিকুইজেশন না, রিকোয়ারমেন্ট জমা হয়ে আছে, যে এই জিনিসটা, এইটা অনেকদিন আগের একটা মানে ছিল, রিকোয়ারমেন্ট ছিল কারো, আমার নামটা মনে নেই, বিং আর হ্যাভিংয়ের পার্থক্য, তো মাঝখানে অনেকদিন করা হয়নি, নানা কারণে ভিডিও যাও সময় পাওয়া যাচ্ছে না। তো বিষয়টা হচ্ছে, দেখো সে একটা বড় গাড়ি থাকার বা তার একটা বড় গাড়ি থাকার স্বপ্ন বা এই বড় বাড়ি থাকার স্বপ্ন, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে হি ড্রিম, এবার কি থাকার, তাহলে কি অফ হ্যাভিং, হি ড্রিমস অফ হ্যাভিং এ বিগ হাউস, মানে তার একটা বড় বাড়ি থাকার স্বপ্ন, বা সে একটা বড়
তা মানে বাড়ি হওয়ার স্বপ্ন দেখে, বাড়ি পাওয়ার বা বাড়ি থাকার স্বপ্ন দেখে, তার একটা বড় বাড়ি পাওয়ার স্বপ্ন। আবার ধরো এটাকে যদি ধরো এই একটা, এগুলো সব হ্যাবাচকে করলাম, ধরো নাবাচকে যদি করি, নাবাচকে করি, মানে ধরো একটা উদাহরণ লিখেছি আমি, যথেষ্ট সময়, ও না এটা নাবাচকে করিনি, আর একটা হ্যাবাচক উদাহরণ দিই, যথেষ্ট সময় থাকায় সে ভালো ফল করলো, বা যথেষ্ট সময় পাওয়ায় সে ভালো ফল করলো। মানে ধরো হয় না অনেক সময় দেখা গেল তুমি একটা কিছু প্রিপারেশন নিচ্ছ, তুমি যদি সঠিক টাইম না পাও মানে প্রিপারেশনের জন্য, তাহলে তুমি ভালো ফল করতে পারবে না। কিন্তু যদি সঠিক মানে তুমি যদি যথেষ্ট সময় পাও, তাহলে ভালো ফল হতে পারে। তা সেরকমই একটা বাক্য ধরো, যথেষ্ট সময় পাওয়ায় সে ভালো ফল করলো, তাহলে কী হবে? এখানে দেখো, এখানে হ্যাভিংটা কোথায় ব্যবহার করেছি? এখানে হ্যাভিংটা কিন্তু ব্যবহার করেছি অবজেক্ট হিসাবে। এখানে হ্যাভিংটা কিন্তু দেখো ব্যবহার করেছি অবজেক্ট হিসাবে, ঠিক আছে? এবার দেখো যে যথেষ্ট ভালো সময় পাওয়ায় সে ভালো ফল করলো, তাহলে কী হবে? হ্যাভিং এনাফ টাইম, having enough time he did well, having enough time he did well। তাহলে এখানে কি করলাম? এখানে হ্যাভিংটা আবার দেখো সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। এখানে হ্যাভিংটা কি করেছিলাম? এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হি ড্রিমস অফ হ্যাভিং এ বিগ হাউস, তার একটা বড় বাড়ি থাকার স্বপ্ন, বা সে একটা বড় বাড়ি পাওয়ার স্বপ্ন দেখে। তাহলে এখানে হ্যাভিংটা কি করেছিলাম? এখানে হ্যাভিংটা করে দিয়েছিলাম অবজেক্ট, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। এবার আবার দেখো, মানে যথেষ্ট সময় পাওয়ায় সে ভালো ফল করলো, হ্যাভিং এনাফ টাইম হি ডিড ওয়েল। এখানে হ্যাভিংটা কি করেছি? এখানে হ্যাভিংটা করেছি অবজেক্ট। কিন্তু সব ক্ষেত্রেই দেখো হ্যাভগুলো কিন্তু কোথাও ভার্ব হিসেবে ব্যবহার হয়নি, ভার্ব কিন্তু আইএনজি লাগিয়ে সেটাকে অন্য হিসেবে ব্যবহার করা হয়েছে, মানে মানে সাবজেক্ট কোথাও অবজেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। কথা বলছে, তাহলে এটা কি? এগুলো হচ্ছে সব জেরান্ড। আবার বললাম, এবার দেখো যদি নাবাচকে ব্যবহার করি, ধরো নাবাচকে যদি ব্যবহার করি, এই বাক্যটাকে যদি করি, ঠিক আছে, ধরো এই বাক্যটাকে যদি যথেষ্ট সময় না পাওয়ায় সে ভালো ফল করলো না, যথেষ্ট সময় না পাওয়ায় সে ভালো ফল করলো না, এই বাক্যটাকে যদি মানে আমরা নাবাচকে লিখি, সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে আমরা কিন্তু নটটাকে হ্যাভিংয়ের আগে ব্যবহার করি, ঠিক আছে? আমরা কিন্তু হ্যাভিংয়ের আগে নটটাকে ব্যবহার করি নাবাচক করার সময়। ধরো ওই যে কি বললাম, যথেষ্ট সময় না পাওয়ায় সে ভালো ফল করতে পারলো না, বা ভালো ফল করতে পারলো না, ধরো যদি বলি, তাহলে কী হবে? নট হ্যাভিং এনাফ টাইম he could not do well। হলো? দেখো এই বাক্যটা কি করেছিলাম? এই বাক্যটা করেছিলাম হ্যাভিং এনাফ টাইম হি ডিড ওয়েল, মানে যথেষ্ট সময় পাওয়ায় সে ভালো ফল করলো। আর এই বাক্যটা কি লিখলাম? নট হ্যাভিং এনাফ টাইম হি কুড নট ডু ওয়েল, যথেষ্ট সময় না পাওয়ায় সে ভালো ফল করতে পারলো না, তাহলে এখানেও কি? এখানেও বাক্যটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, সাবজেক্ট হিসেবে ব্যবহার করে দিয়েছি। তাহলে এগুলো হচ্ছে জেরান্ড। হলো? আবার একটা উদাহরণ দেখো, ধরো যদি বলি মানে জীবনে পর্যাপ্ত টাকা না থাকাটা হতাশাজনক। ধরো জীবনে পর্যাপ্ত টাকা না থাকাটা হতাশাজনক, এটা আমরা সবাই জানি যে জীবনে মোটামুটি একটা পর্যাপ্ত টাকা থাকাটা দরকার, মানে বিভিন্ন সকাল স্বপ্ন পূরণের জন্য। তো এই কথাগুলো আমরা অনেক সময় বলি যে জীবনে যথেষ্ট টাকা না থাকাটা হতাশাজনক। তাহলে কী হবে? নট হ্যাভিং এনাফ মানি is frustrating in life। সেটা আমার ক্যামেরা আসছে তো? হ্যাঁ, তো নট হ্যাভিং এনাফ মানি ইজ ফ্রাস্ট্রেটিং ইন লাইফ, মানে জীবনে পর্যাপ্ত টাকা না থাকাটা হতাশাজনক, জীবনে পর্যাপ্ত টাকা না থাকাটা হতাশাজনক। এই নট হ্যাভিংটা কি? এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, অতএব এটা হচ্ছে একটা জেরান্ড। কথা বোঝা গেল? ভার্বকে আবার বলি, ভার্বকে যখন আমরা আইএনজি লাগিয়ে সেটাকে নাউন হিসেবে ব্যবহার করি এবং বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, ভার্বের কোনো কাজ থাকে না সেখানে, ভার্বের কাজ ছিনিয়ে নেওয়া হয় আইএনজি লাগিয়ে দিই, তখন সেগুলোকে বলা হয় জেরান্ড। তো নট হ্যাভিং এনাফ মানি ইজ ফ্রাস্ট্রেটিং ইন লাইফ। যে একটা কথা বলি, জেরান্ডের উপরে আগে একটা ভিডিও করে দেওয়া আছে, আমি আজকে জাস্ট বিং আর হ্যাভিংয়ের যে ডিফারেন্সটা, যে পার্থক্যটা তোমরা যেটা বুঝে পাও না বাক্যে ইউজ করার সময়, সেটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে নট হ্যাভিং এনাফ মানি হি ফ্রাস্ট্রেটিং ইন লাইফ, মানে জীবনে পর্যাপ্ত টাকা না থাকাটা হতাশাজনক। ব্যাপারটা বোঝা গেল? এইভাবে আমরা নাবাচক করি, মানে এগুলো দেখালাম কেন নাবাচক, যে আমরা নাবাচক করার সময় নটটা কোথায় ব্যবহার করি? নটটা আমরা হ্যাভিংয়ের আগে দিয়ে দিই,
হলো। আচ্ছা, আবার যেমন ধরো যদি বলি যে এগুলো মুছে দিলাম, এবার ধরো যদি বলি সঠিক পরিকল্পনা না থাকাটা যে কোনো কাজের পক্ষে ক্ষতিকারক। ধরো যদি বলি সঠিক পরিকল্পনা না থাকাটা যে কোনো কাজের জন্য ক্ষতিকারক, এটা আমরা সবাই জানি যে কোনো কাজ করতে গেলে পরিকল্পনা করেই করতে হয়, দুমদাম কাজ করলে হয় না, পরিকল্পনাবিহীন কাজ করলে সে কাজটা পণ্ড হওয়ারই চান্স বেশি। তো সঠিক পরিকল্পনা না থাকাটা যে কোনো কাজের পক্ষে ক্ষতিকারক, তাহলে কী হবে? নট হ্যাভিং এক্স্যাক্ট প্ল্যান is harmful for any work, এই কথাগুলো আমাদের বলতেই হয়। আমরা স্পোকেন ইংলিশে দেখো এই কথাগুলো খুব বলি, এই কথাগুলো আমাদের বলতেই হয়। ধরো আমাদের বলতে হবে কথাটা যে সঠিক পরিকল্পনা না থাকাটা যে কোনো কাজের পক্ষে ক্ষতিকারক। কীভাবে বলবো? তাহলে কি বলবো? যে নট হ্যাভিং এক্স্যাক্ট প্ল্যান ইজ হার্মফুল ফর এনি ওয়ার্ক, যে কোনো কাজের পক্ষে সঠিক পরিকল্পনা না থাকাটা খুব ক্ষতিকারক। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এই হলো বিইং আর হ্যাভিংয়ের সাধারণ ব্যবহার বাক্যের মধ্যে। এইবার একটা জিনিস দেখো, তোমরা যারা পরীক্ষার্থী, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এই একটা জিনিস দেখেছি তোমরা বুঝে পাও না, যে দেখো মানে এই যে বিইং এবং হ্যাভিং দুটো কিন্তু যখন বিষয়গুলো যখন মানে সমানুপাতিক হয় কাজগুলো, যে এটা হয় এটা হলো, এটা হয় এটা হলো, মানে ভালো যথেষ্ট সময় না থাকায় সে ভালো ফল করলো না। এবার যখন কাজগুলো বিপরীতমুখী হয়, যেমন ধরো অসুস্থ হওয়া সত্ত্বেও সে স্কুলে গেল। অ্যাকচুয়ালি কি কাজগুলো বিপরীতমুখী, ভালো করে ভাবো। অসুস্থ হওয়া সত্ত্বেও সে স্কুলে গেল মানে কি? সে অসুস্থ, তার মানে তার তো স্কুলে না যাওয়ার কথা ছিল, কিন্তু সে স্কুলে গেল। এই যখন বিপরীতমুখী হ্যাভিং দিয়েও এরকম হয়। ধরো অল্প টাকা থাকা সত্ত্বেও তারা খুব খুশি, অল্প টাকা থাকা সত্ত্বেও তারা জীবনে খুব সুখী। এই যে অ্যাকচুয়ালি তাদের টাকা অল্প, তাহলে সুখ না থাকারই কথা হিসেব মতো বর্তমান পরিস্থিতি অনুযায়ী, কিন্তু টাকা না থাকা সত্ত্বেও তারা সুখী। এক্ষেত্রে ব্যাপারগুলো সব বিপরীতমুখী। এই বিপরীতমুখী যখন হয় তখন আমরা একটা কথা ব্যবহার করি বাক্যের মধ্যে, তোমরা দেখেছি এটা ব্যবহার করতে পারো না, একটা হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। এই কথা দুটোর মানে হচ্ছে সত্ত্বেও, ইনস্পাইট অফও ব্যবহার করতে পারি বাক্যে, আবার ডেসপাইটও ব্যবহার করতে পারি। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি? যখন আমরা ইনস্পাইট ব্যবহার করি তখন অফ লিখতে হয়, কিন্তু যখন ডেসপাইট লিখি তখন কিন্তু আর অফ লিখতে হয় না। তোমরা অনেকে কী করো, ইনস্পাইট অফ লেখো আবার ডেসপাইটের পরেও অফ লিখে দাও, না ওটা ভুল। ডেসপাইট অফ লেখা যায় না, ইনস্পাইট অফ। আর যদি ইনস্পাইট অফ না লেখো তাহলে ডেসপাইট। ব্যাপারটা বোঝা গেল? উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো উদাহরণ দিলে তোমরা বুঝতে পেরে যাবে জিনিসটা। ইনস্পাইটের পর অফ লেখা হয়, কিন্তু ডেসপাইটের পর কখনো অফ লেখা হয় না। যেমন ধরো এগুলো হচ্ছে, এই যে কি বললাম, এগুলো হচ্ছে কিন্তু বিপরীতার্থক শব্দ। বিপরীতার্থক যখন দুটো বাক্যের দুটো অংশ যখন বিপরীতার্থক হয়ে যায়, বিপরীতমুখী, তখন ব্যবহার করা হয়। ইনস্পাইটের পর আমরা বিইংও ব্যবহার করি, আবার হ্যাভিংও ব্যবহার করি। আমি প্রথমে বিইং দিয়ে উদাহরণ দিই, দেখো ইনস্পাইট অফ বিইং দিয়ে। আচ্ছা, সে কৃপণ হওয়া সত্ত্বেও আমাকে সাহায্য করলো। ধরো যদি বলি সে কৃপণ হওয়া সত্ত্বেও আমাকে সাহায্য করলো, অ্যাকচুয়ালি সে কৃপণ মানে কিপ্টে, তার তো সাহায্য করার কথা না, কিন্তু কৃপণ হওয়া সত্ত্বেও সে আমাকে সাহায্য করলো, তাহলে কী হবে? ইনস্পাইট অফ। একসাথে হয়ে গেল, ইনস্পাইট অফ কথাটা আলাদা, ঠিক আছে? ইনস্পাইট অফ বিং মাইজার, কৃপণ হওয়া সত্ত্বেও, এখানে একটা কমা দিতে হয়। এবার এখানে একটা কমা দিতে হয়, ঠিক আছে? কৃপণ হওয়া সত্ত্বেও সে আমাকে সাহায্য করলো, হি হেল্পড মি। হলো? দেখো এই বাক্যটাকে আমি ডেসপাইট দিয়েও লিখতে পারি, তাহলে কি হবে? এটাকে ধরো এটাকে অর দিলাম, তাহলে এটাকে ডেসপাইট দিয়ে যদি ডেসপাইট বিং মাইজার কমা হি হেল্পড মি, হলো? তার মানে কি? দুটো বাক্যরই মানে এক। ইনস্পাইট অফ বিং মাইজার হি হেল্পড মি মানে কৃপণ হওয়া সত্ত্বেও সে আমাকে সাহায্য করলো। আবার এটা কি লিখেছি? ডেসপাইট বিং মাইজার হি হেল্পড মি। ডেসপাইটের পর আর অফ দেওয়ার দরকার নেই, ইনস্পাইট লিখলে অফ দেবো, ডেসপাইট লিখলে অফ দেবো না। দুটোরই বাক্যের মানে এক। কৃপণ হওয়া সত্ত্বেও সে আমাকে সাহায্য করলো, এটাও তাই, কৃপণ হওয়া সত্ত্বেও আমাকে সাহায্য করলো।
বিষয়টা বোঝা গেল। এইবার একটা ব্যাপার আছে, তোমাদের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে দেয় তোমরা ভুলটা কোথায় করো, যে কেন তোমাদের নাম্বারটা কাটা যায় একটা জিনিস দেখো। এবার এই কথাটা আগে লিখেও কিন্তু লেখা যায়, ধরো এই কথাটা আগে লিখেও কিন্তু লেখা যায়, ভালো করে বুঝবে জিনিসটা। যে হি হেল্পড মি এটাও কিন্তু আগে লেখা যায়, তাহলে কী হবে? হি হেল্পড মি, হি হেল্পড মি ইন স্পাইট অফ বিং মাইজার, in spite of being miser। আবার এটাকে কি লেখা যায়? হি despite দিয়েও লেখা যায়, দেখো হি হেল্পড মি despite being miser। দেখো ভালো করে, এই যে চারটে বাক্য আমি লিখেছি সবগুলোর মানে এক। মানের আসল বাংলা বাক্যটা হচ্ছে কৃপণ হওয়া সত্ত্বেও সে আমাকে সাহায্য করলো, মানে সে কৃপণ, সে আমাকে সাহায্য করলো, অ্যাকচুয়ালি তো করা উচিত নয় কিন্তু করলো, দুটো কিন্তু বিপরীতধর্মী বিষয়, অতএব এখানে ইনস্পাইট অফের ব্যবহার হবে। তাহলে কি লিখেছি না, ইনস্পাইট অফ বিং মাইজার হি হেল্পড মি, ডেসপাইট বিং মাইজার, ডেসপাইটের পর বিং দিইনি, ডেসপাইট বিং মাইজার হি হেল্পড মি। আবার কি লিখেছি, এই কথাগুলো আগে লেখা যায়, তাহলে হয় হি হেল্পড মি ইনস্পাইট অফ বিং মাইজার, আর হি হেল্পড মি ডেসপাইট বিং মাইজার। এইবার এই দুটো সেকশনের মধ্যে পার্থক্য কি ভালো করে বোঝো একটা জিনিস, যখন আমরা ইনস্পাইট অফ বিং বা ডেসপাইট এই কথাগুলো, ডেসপাইট বিং অথবা ইনস্পাইট অফ বিং যখন কথাগুলো লিখি তখন একটা কমা হয় বাক্যের মধ্যে, তখন একটা বাক্যের মধ্যে কমা দিতে হয়। ইনস্পাইট অফ বিং মাইজার কমা হি হেল্পড মি, ডেসপাইট বিং মাইজার কমা হি হেল্পড মি, কৃপণ হওয়া সত্ত্বেও সে আমাকে সাহায্য করলো। কিন্তু এই বাক্যটাকে যখন ঘুরিয়ে লেখা হয় তখন আর কমাটা হয় না, দেখো হি হেল্পড মি ইনস্পাইট অফ বিং মাইজার, হি হেল্পড মি ডেসপাইট বিং মাইজার। ব্যাপারটা বোঝা গেল। তাহলে একটা জিনিস কি, ইনস্পাইট অফ, এখানে কতগুলো জিনিস লক্ষ্য করার, দেখো ইনস্পাইট অফ বিং মানে সত্ত্বেও, আর কখন ব্যবহার করা হয়? যখন কাজ দুটো বিপরীতধর্মী হয়। আর একটা কি, ডেসপাইট মানেও সত্ত্বেও, ডেসপাইটের পর অফ ব্যবহার হয় না, ইনস্পাইটের পর অফ ব্যবহার হয়, ডেসপাইটের পর অফ ব্যবহার হয় না, হলো। আরেকটা হচ্ছে আমরা সেকেন্ড বাক্যটা আগে লিখতে পারি, যে আমাকে সাহায্য করলো এই কথাটা কিন্তু আগে লিখতে পারি, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কমাটা আর দেবো না, তাহলে হবে হি হেল্পড মি ইনস্পাইট অফ বিং মাইজার অথবা হি হেল্পড মি ডেসপাইট বিং মাইজার। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেখো, আরেকটা উদাহরণ বলি। ধরো যদি বলি অসুস্থ হওয়া সত্ত্বেও সে স্কুলে গেল, ধরো অসুস্থ হওয়া সত্ত্বেও সে স্কুলে গেল, এটা তোমাদের থাকে, দেখবে তোমাদের বাক্যটা কি থাকে, যেমন থাকে হি ইজ ইল, ঠিক আছে, বা হি ওয়াজ ইল ফুল স্টপ হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়াজ ইল ফুল স্টপ হি ওয়েন্ট টু স্কুল, অথবা হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। এগুলো তোমাদের দেখেছি কোশ্চেন ব্যাংকে বা টেস্ট পেপারে খুব থাকে। দিয়ে এবার বলে যে সে মেক সিম্পল সেন্টেন্স বা জয়েন ইন সিম্পল সেন্টেন্স, সরল বাক্যে জোড়ো। তো সরল বাক্যে জোড়ার সময় বা সিম্পল সেন্টেন্স করার সময় তাহলে কী হবে, অসুস্থ হওয়া সত্ত্বেও সে স্কুলে গেল, তাহলে কী হবে, ইনস্পাইট অফ অথবা লিখতে পারি ডেসপাইট, হলো, অথবা লিখতে পারি ডেসপাইট। ইনস্পাইট অফ দিলে ইনস্পাইট লিখলে অফ দেবো, ডেসপাইট লিখলে অফ দেবো না। এবার কি, বিং ইল, এবার একটা কমা দেবো, হি ওয়েন্ট টু স্কুল, হলো। এবার এই বাক্যটাকে আবার যদি ঘুরিয়ে লিখি, ধরো অর দিয়ে ঘুরিয়ে লিখলাম, তাহলে কি হবে, হি ওয়েন্ট টু স্কুল ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বিং ইল। এখানে কিন্তু আর কমার কোনো ব্যাপার নেই। এই যে ইনস্পাইট অফ বিং ইল হি ওয়েন্ট টু স্কুল অথবা ডেসপাইট বিং ইল হি ওয়েন্ট টু স্কুল, এখানে একটা কমার ব্যাপার আছে। কিন্তু যখন বাক্যটা ঘুরিয়ে লিখছি তখন হচ্ছে হি ওয়েন্ট টু স্কুল ইনস্পাইট অফ বিং ইল অথবা হি ওয়েন্ট টু স্কুল ডেসপাইট বিং ইল। ব্যাপারটা বোঝা গেল, ডেসপাইটের পর অফ দেবো না। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম, এই যে ইনস্পাইট অফ কীভাবে ব্যবহার করি বিং এর আগে, বা ইনস্পাইটের পর বিং অথবা ডেসপাইট বিং কীভাবে ব্যবহার করা হয়। ক্লিয়ার? এবার দেখো এটার হ্যাভিংয়ের ব্যবহার। এবার ধরো হ্যাভিংয়ের ব্যবহার, আবার ধরো এরকম বাক্য আরও থাকে, যেমন ধরো তোমাদের থাকে হি ইজ পুওর ফুল স্টপ হি ইজ অনেস্ট। আর লিখছি না, মুখে মুখে বলি এবার একটা দুটো, কারণ লিখতে গেলে অনেক সময় চলে যাচ্ছে। ঠিক আছে, হি ইজ পুওর, আবার দেওয়া থাকে ধরো হি ইজ অনেস্ট, সে গরিব সে সৎ, মানে লিখে দেয় যে বাক্যটাকে জুড়তে হবে, যে এটাকে
মেক সিম্পল সেন্টেন্স অথবা দিয়ে দেয় যে বিইং দিয়ে বাক্যটাকে জোড়ো। তাহলে কী হবে, ধরো গরিব সে সৎ, মানে গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। তাহলে কী হবে, ইনস্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট, অথবা ডেসপাইট বিং পুয়ার হি ইজ অনেস্ট। আবার বাক্যটাকে এই দুটোতে কিন্তু কমা হবে, ইনস্পাইট অফ বিং পুয়ার কমা হি ইজ অনেস্ট, ডেসপাইট বিং পুয়ার কমা হি ইজ অনেস্ট। এবার বাক্যটাকে যদি ঘুরিয়ে দিই, হি ইজ অনেস্ট ইনস্পাইট অফ বিং পুয়ার, এখানে কমার কোনো ব্যাপার নেই। হি ইজ অনেস্ট ডেসপাইট বিং পুয়ার, এখানে আবার অফের ব্যাপার নেই, কমারও ব্যাপার নেই ডেসপাইটের পর। ক্লিয়ার? এবার দেখো ইনস্পাইটের পর আমরা কীভাবে হ্যাভিংয়ের ব্যবহার করি, ইনস্পাইটের পর কীভাবে আমরা হ্যাভিংয়ের ব্যবহার করি। যেমন ধরো যদি বলি, ওই যে বলছিলাম হ্যাভিংটা কি, হ্যাভিংটা হচ্ছে কোনো কিছু থাকা বা কোনো কিছু পাওয়া বোঝায়, কোনো কিছু থাকা বা কোনো কিছু পাওয়া। এবার ধরো যদি বলি অল্প টাকা থাকা সত্ত্বেও তারা সুখী, অল্প টাকা থাকা সত্ত্বেও তারা সুখী। তাহলে কী হবে, ইনস্পাইট অফ হ্যাভিং, আচ্ছা ইনস্পাইট অফ, তো এখানে আমরা ডেসপাইটও লিখে দিতে পারি, কারণ ডেসপাইটটা তোমাদের বোঝা হয়ে গেল বিষয়টা, এখানে ডেসপাইটও লিখে দিতে পারি। তাহলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট হ্যাভিং, ঠিক আছে, লিটল মানি দে আর হ্যাপি। তাহলে কী হলো, ইনস্পাইট অফ হ্যাভিং, আমি ইনস্পাইটটা দিয়ে প্রথমে বলি, ইনস্পাইট অফ হ্যাভিং লিটল মানি দে আর হ্যাপি, মানে অল্প টাকা থাকা সত্ত্বেও, যা লিটল মানি এখানে একটা কমা হবে, সরি, ইনস্পাইট অফ হ্যাভিং লিটল মানি দে আর হ্যাপি, এখানে একটা কমা হলো কিন্তু। আবার ডেসপাইট দিয়ে যদি বলি তাহলে কী হবে, ডেসপাইটের পর অফ দেবো না, তাহলে কী হবে, ডেসপাইট হ্যাভিং লিটল মানি কমা দে আর হ্যাপি। এই বাক্যটাকে যদি দে আর হ্যাপি দিয়ে লিখি তাহলে কী হবে, দে আর হ্যাপি দিয়ে লিখলে হবে দে আর হ্যাপি in spite of অথবা despite having little money। হলো, একটা যদি ঘুরিয়ে দিতাম, তারা সুখী অল্প টাকা থাকা সত্ত্বেও, মানে এটা কি লিখেছিলাম উপরেরটা, অল্প টাকা থাকা সত্ত্বেও তারা সুখী, ইনস্পাইট অফ হ্যাভিং লিটল মানি দে আর হ্যাপি, ডেসপাইট হ্যাভিং লিটল মানি দে আর হ্যাপি, যে কোনো একটা হতো। এবার যদি বাক্যটাকে ঘুরিয়ে দেওয়া হয় যে তারা সুখী অল্প টাকা থাকা সত্ত্বেও, তাহলে কী হবে, দে আর হ্যাপি ইনস্পাইট অফ হ্যাভিং লিটল মানি, অথবা দে আর হ্যাপি ডেসপাইট হ্যাভিং লিটল মানি, এখানে কমার কোনো ব্যাপার নেই, আর ডেসপাইটের পর তো অফ হয় না, বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা আর একটা উদাহরণ দেখি। ধরো যদি বলি, আচ্ছা এটা মুছে দিই, আমি নিচে জায়গা হবে না, নিচে লিখতে পারবো না নিচু হয়ে। ধরো যদি বলি কি উদাহরণটা দেখলাম, আচ্ছা অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমি সফল হলাম। ধরো যদি বলি অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমি সফল হলাম, তাহলে কি হবে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ইনস্পাইট অথবা ডেসপাইট হলো, ইনস্পাইট অথবা ডেসপাইট হ্যাভিং so many obstacles, যদি বলি তাহলে কি হলো, ইনস্পাইট অফ হ্যাভিং সো মেনি অবস্ট্যাকলস বা ডেসপাইট অফ হ্যাভিং সো অবস্ট্যাকলস, এখানে কমা হলো, অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমি সফল হলাম, আই সাকসিডেড, আমি সফল হলাম। ব্যাপারটা বোঝা গেল। এবার এটাকে যদি বাক্যটা ঘুরিয়ে দিই যে আমি সফল হলাম অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও, তাহলে কি হবে, তখন হবে আই সাকসিডেড, হলো আই সাকসিডেড ইন স্পাইট অফ অথবা ডেসপাইট হ্যাভিং so many obstacles। বোঝা গেল? তাহলে কি হলো, ব্যাপারটা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে বিইং আর হ্যাভিং এর ব্যবহার করি।
এবং যদি বিপরীত ধর্মী যখন বাক্য থাকে, তোমাদের বিপরীত ধর্মী যখন বাক্য থাকে, তোমাদের যখন জয়েনিং করতে দেয় তোমাদের কোশ্চেন ব্যাংকে বা টেস্ট পেপারে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো বিশেষ করে, তো তাদের জন্য বলছি যে যখন তোমাদের এই জয়েনিংগুলো করতে দেয় সিম্পলি বিপরীত ধর্ম বাক্যের, তখন তোমরা বিইং আর হ্যাভিং কোথায় কীভাবে হবে ব্যাপারটা বুঝতে পারো না। ঠিক আছে, তার মানে বিইং মানে হচ্ছে হওয়া, হওয়া এ সমস্ত বোঝা হয়, আর হ্যাভিং হচ্ছে পাওয়া বা থাকা বোঝায়। ক্লিয়ার? তো সেক্ষেত্রে কী হয়, মানে যখন আমরা বিপরীত ধর্ম লিখি, বিপরীত ধর্ম বাক্য যখন জুড়ি, তখন আমরা ইনস্পাইট অফ কথাটা ব্যবহার করি। কিন্তু কোথাও ডেসপাইট দিয়ে জুড়তে দেয়, তোমরা তখন ভুল করো বা ডেসপাইটের পর অফ লিখে দাও। তো লিখবে না, ডেসপাইটের পর অফটা হয় না, ইনস্পাইটের পর অফ হয়। ডেসপাইটের পর অফ হয় না, বিইং বা হ্যাভিংটা বসে যায়। আর যদি আমরা আরেকটা জিনিস মনে রাখবে, ইনস্পাইট অথবা ডেসপাইট, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যদি আগে ব্যবহার করি, তাহলে বাক্যের মাঝখানে আমাদের একটা কমা দেয়, দুটো বাক্যের মধ্যে একটা কমা দিতে হয়। আর যদি ইনস্পাইট অফ বা ডেসপাইটটা মাঝখানে ব্যবহার করি, সেক্ষেত্রে কমার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে প্রথম থেকে আমরা লিখি। তাহলে আশা করি আজকে বিইং এবং হ্যাভিংয়ের যে ডিফারেন্সটা, যে পার্থক্যটা তোমরা যারা ভুল করো, বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তো সেক্ষেত্রে এটা আশা করি বুঝতে পারবে এবং নাম্বারটা তোমাদের হাতছাড়া হবে না। আর এগুলো আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অহরহ ব্যবহার হয়, অহরহ। আমি কিছু উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। এবার তোমরা যদি শিখতে যাও, তাহলে তোমরা কী করবে, তোমরা নিজেরা আরও কিছু উদাহরণ নিজেরা ক্রিয়েট করবে, এই ধরনের বাক্যগুলো থেকে শুনে ক্রিয়েট করে নেবে, তারপর সেগুলো লিখবে। এবার আমাকে কমেন্ট করে জানাতে পারো যেগুলো ঠিক হয়েছে কিনা, তা আমি সেগুলো দেখে বলে দেবো যে ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, সবসময় আমি একটা কথা বলি, যে তোমাদের আগেও বলেছি, আবার বলছি, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একটা প্র্যাকটিস না করলে কিন্তু একটা পারফেক্টই কোনো সময় আসবে না একটা মানুষের। ওকে, তাহলে আজকের মতো এটুকুই। আবার নেক্সট সামনের সপ্তাহে চেষ্টা করবো নতুন কোনো ভিডিও নিয়ে আসার, তোমাদের যাতে সুবিধা হয় পরীক্ষা দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকের মতো গুড বাই।